আসসালামু আলাইকুম। কাশ্মীরের পেহেলগ্রামে যে সন্ত্রাসী হামলা, সেই সন্ত্রাসী হামলায় ইতিমধ্যেই প্রায় 21 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই পেহেলগ্রাম হামলা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে ভারতের অভ্যন্তরেও। আপনারা জানেন যে এই যে কাশ্মীরের পেহেলগ্রামে যেই হামলাটির ঘটনা ঘটেছে, এটা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠন ঘটিয়েছে। কিন্তু যেই জঙ্গি সংগঠনটি এই হামলাটি ঘটিয়েছে তারা এই কাশ্মীরের, তারা পেহেলগ্রামের সদস্য আছেন এখানে অনেকেই। এই সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারতের যে সন্ত্রাসী কার্যক্রম, ভারতের যে আগ্রাসী মনোভাব এবং ভারতে যেভাবে মুসলিমদের উপর নিধন করছেন, মুসলিমদেরকে অত্যাচার নির্যাতন করছেন, এই সকল বিষয়গুলো মোদির চোখে আঙ্গুল দিয়ে জানানোর জন্য এবং মোদিকে মোটামুটি একটি অ্যালার্ম করার জন্যই কিন্তু তারা এরকম একটি ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক পর্যায়ে ধারণা করা যায়। দেখুন, কাশ্মীরে যেই মুসলিম অধ্যুষিত এলাকা, সেই মুসলিম অধ্যুষিত এলাকায় ভারত কি করছেন আপনাদের একটু মনে থাকবার কথা। ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনির জমি অধিদখল করে ইসরায়েলের যেই লোকজন তাদের বসতি নির্মাণ করেন এবং সেই জায়গায় তারা দখল করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেন, ঠিক তেমনইভাবে কাশ্মীরে গিয়ে ভারতীয়রা মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুদের অনুপ্রবেশ ঘটিয়ে সেই জায়গায় হিন্দুদেরকে বাড়িঘর নির্মাণ করে দিয়ে তাদেরকে সেই জায়গায় থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। শুধু তাই নয়, কাশ্মীরে কিন্তু এই যে ব্যবসা বাণিজ্য, স্কুল প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় এই যে চাকরি বাকরির যে জায়গাগুলো আছে, সেই জায়গায় মুসলমানদের বা কাশ্মীরীয়দের চাকরি না দিয়ে ভারতীয় হিন্দুদের সেই জায়গায় চাকরি দেওয়ার একটা প্রাধান্য লক্ষ্য করা যায় আর কি। তো এই যে অভ্যন্তরীণ একটা ক্ষোভ, সেই ক্ষোভটির কারণেই এরকম একটি ঘটনা ঘটেছে। এখন এই যে কাশ্মীরের এই পেহেলগ্রামে যে 21 জন মানুষ নিহত হয়েছেন, এই নিহতর ঘটনাকে কেন্দ্র করে দুটি দেশের মধ্যে এখন চরম একটা উত্তেজনা, যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে এরকম একটি প্রক্রিয়া কিন্তু চলছে। ভারতের পক্ষ থেকে অনেকগুলো প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। পাকিস্তানকে পানি দেবে না, পাকিস্তানের সাথে এই চুক্তি বাদ, পাকিস্তানের লোকজন পাকিস্তানকে পাঠিয়ে দেওয়া, নানা প্রক্রিয়া চলছে। এখন এই যদি পাকিস্তানের সাথে ভারতের একটি যুদ্ধ যদি লেগে যায়, তাহলে আসলে আখেরে ভারত কি লাভবান হবে না ভারত আসলে ক্ষতিগ্রস্ত হবে? দেখুন, ভারতের অভ্যন্তরে ইতিমধ্যেই কিন্তু ব্যাপকভাবে একটি কথা প্রচলিত আছে যে ভারত পাকিস্তানের যদি যুদ্ধ লেগে যায়, সেই যুদ্ধের মাঝে ভারতের একেবারে কমপক্ষে 13 থেকে 14টি রাজ্য, যেগুলো স্বতন্ত্র বা স্বাধীন হওয়ার যে আন্দোলন বা বিচ্ছিন্ন যেই সংগ্রামটি তারা করছেন, সেই সংগ্রামটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এবং সেই জায়গায় ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। দেখুন, মণিপুরের কথা আপনাদের মনে আছে। সেই মণিপুরে এই হিন্দু আগ্রাসন করে মণিপুরের মুসলমান সাধারণ মানুষদেরকে পুড়িয়ে মারার মতো ঘটনা কিন্তু ঘটছে। মণিপুরে অনেক দিন যাবতই বিভিন্ন আন্দোলন করছেন মণিপুরের স্বাধীনতাকামী যে সংগঠন আছে, তারা চাচ্ছেন যে মণিপুর একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটতে। তারপরে যদি বলি যে কর্ণাটক আছে, তারপরে আসাম আছে, আসাম তো পুরোপুরি সেই জায়গায় তারা চাচ্ছেন যে অনেক দিন যাবতই তাদের মধ্যে একটা আলোচনা, তাদের মধ্যেকার ইচ্ছা শক্তি সব কিছু দিয়েই তারা চেষ্টা করছেন যে তারা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হতে। তারপর ত্রিপুরাও আছে, ত্রিপুরা সবসময় চায় আবার চায় না। মিজোরামেও বিচ্ছিন্নবাদী সংগঠন আছে, তারা স্বাধীনতাকামী সংগঠন আছে। তারপর পাঞ্জাব, আপনাদের মনে আছে যে পাঞ্জাবের শিখরা বহুদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করছে। আপনাদের মনে আছে যে কানাডাতে একজন শিখ নেতাকে হত্যার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থারও জড়িত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র আরেকজন শিখ নেতাকে হত্যার পরিকল্পনা তারা করেছিলেন। তারপরে পাঞ্জাবে যেই স্বর্ণ মন্দির আছে, সেই স্বর্ণ মন্দিরে যে ভারত সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর একটা অভিযানে অনেক
বার্ষিক জনসংখ্যাকে হত্যা করেছিল ভারত। তো সেই জায়গাতেও কিন্তু ব্যাপক একটি অস্থিরতা বিরাজ করছে। আর অন্যদিকে ধরুন অরুণাচল, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, সিকিম কিভাবে দখল করেছে সেটা জানেন, অত্যন্ত বিখ্যাত জায়গা। সেই সিকিমের যে লেন্দুব দর্জি, তো সেই সিকিমও কিন্তু এখন চাচ্ছে যে তারা স্বাধীন একটি রাষ্ট্র গঠন করতে। শ্রীনগর আছে, আর জম্মু কাশ্মীর যে জায়গায় যে কাশ্মীরের যে পেহেলগ্রাম, তারাও তো চায় যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটতে। সেই জায়গায় কিন্তু যুদ্ধ সবসময় লেগেই আছে। তো দেখুন, ভারতের যে 28টি অঙ্গরাজ্য আছে, এর মধ্যে প্রায় 13টি থেকে 14টি অঙ্গরাজ্য আছে, তারা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে। কয়েকদিন আগে একটি রিপোর্ট দেখলাম, সেই রিপোর্টে বলা হচ্ছে যে ভারতের যেই সেনাবাহিনীতে যে সেনা সংখ্যা, এই সেনাবাহিনীতে পাঞ্জাবের কোনো সেনাবাহিনীর যে সংখ্যা সেটা দিন দিন কমছে। পাঞ্জাবের যারা আছেন তারা এখন আর সেনাবাহিনীতে ঢুকছেন না, কারণ তারা মনে করেন যে তারা সেনাবাহিনীতে ঢুকে ভারতের সেনাবাহিনীকে শক্তিশালী করার কোনো প্রয়োজনীয়তা নাই। এই যে মণিপুর, কর্ণাটক, আসাম, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, সিকিম, জম্মু কাশ্মীর, এই সমস্ত এলাকার জনগণ কিন্তু এখন আর ভারতের সেনা বাহিনীতে তারা যোগ দিচ্ছেন না, বরঞ্চ ধীরে ধীরে ভারতের যে সেনাবাহিনীর সদস্য এই সমস্ত অঞ্চলের তাদের কিন্তু সেনার যেই ক্যাম্পগুলো আছে এখানে সেনার সদস্য অনেক কম। সুতরাং তারা এখন ওই সেনাবাহিনীতে যোগদান না করে, পুলিশে যোগদান না করে, তারা তাদের যে স্বাধীনতাকামী যে সংগঠন আছে সেই জায়গার দিকেই তারা বেশি মনোযোগী হচ্ছেন। তো এই সকল বিষয়াদি বিবেচনা করে যে জিনিসটা বলা যায় যে ভারত যদি পাকিস্তানের সাথে কোনো না কোনোভাবে যুদ্ধ লেগেই যায়, এবং পাকিস্তান কিন্তু ইতিমধ্যে হুঁশিয়ারি করে বলেছেন যে এই যেই নদীর পানি বন্ধ করে দিবে, তাদের পানি দিবে না পাকিস্তানকে। তো এই জায়গায় বলছেন প্রয়োজনে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে হলেও তাদের যে নদীর পানির যে ন্যায্য হিস্সা সেটা তারা নেবেন। তো এরকম একটি অবস্থায় যদি না ভারত পাকিস্তান একটি যুদ্ধ লেগেই যায়, বেঁধেই যায়, তো সেই যুদ্ধটির কারণে ভারতের সবচেয়ে বেশি ক্ষতি হবে এবং ভারত ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এবং যেই রাজ্যগুলো দীর্ঘদিন যাবৎ তারা চাচ্ছেন যে স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে, যে রাজ্যগুলোতে ইতিমধ্যেই স্বাধীনতাকামী একটি গোষ্ঠী আছেন, তারা সংগ্রাম করছেন, আন্দোলন করছেন, তারা তাদের পুরো শক্তি নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন, এরকম আছে। দেখুন, ভারতের এই যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে, বাংলাদেশ বলুন, নেপাল বলুন, ভুটান বলুন, চায়না বলুন, শ্রীলঙ্কা বলুন, পাকিস্তান বলুন, কোনো দেশের সাথে কিন্তু ভারতের এখন সম্পর্ক খুব একটা ভালো নাই, খুবই খারাপ অবস্থা। তো সেই জায়গায় এখন ভারত পাকিস্তান যুদ্ধটা এটা ভারতের জন্য সপে বর করবে আর কি। তাদের একদম গায়ের উপর, খাড়ার উপর মরার ঘা, এমন একটা কথা আছে না, ভারতের সেই অবস্থাটা হবে। ভারত চায় যে একটি জায়গার সমস্যার সমাধান করতে গিয়ে আরও 14-15টি জায়গায় এই সমস্যা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। তো ভারতের এই যে অসভ্যতা, ভারতের যে উগ্রতা, সব কিছু মিলিয়ে এটা আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক, আগামী হয়তো কিছু সময়ের মধ্যেই ভারত কিন্তু ভেঙে খণ্ড দ্বিখণ্ড হয়ে যাবে। যে রাজ্যগুলোর কথা বললাম তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবেই তারা তাদেরকে আত্মপ্রকাশ করবে। যে কোনো সময় কিন্তু এই ঘটনাটি ঘটে যেতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।